নমস্কার। গল্পকথক মিতার পরিবারে আবারও তোমাকে জানাই অনেক অনেক স্বাগত। ছোট গল্প সমাহারে আজ আমি আবারও নিয়ে এসেছি তোমাদের মাঝে নরেন্দ্রনাথ মিত্রের চড়াই উতরাই ছোট গল্পটি। তো শুরু করা যাক আজকের গল্প পাঠ। সকালের ডাকে দুখানা চিঠি একসঙ্গে পেলাম। একসঙ্গে এলেও দুখানার মধ্যে কোনো রকম সাদৃশ্য ছিল না। একখানা এনভেলপ আর একখানা সাধারণ সরকারি এনভেলপ নয়, কাঁঠালি চাপা রঙের বড় লেফাপা। বাঁদিকে কোনাকুনিভাবে লেখা শুভ বিবাহ। সেইখানাই আগে খুলে দেখলুম। নিজের ও পাঠ শেষ হয়েছে অনেক দিন। সেদিন নিমন্ত্রণের রঙিন চিঠি আমিও স্বজন বন্ধুদের পাঠিয়েছিলাম। প্রথম ২-১ বছর তার এক আধখানা নিজের ঘরেও ছিল। এখন আর খুঁজেও পাওয়া যায় না। খোঁজেই বা কে? তবু এখনো যখন প্রজাপতি আঁকা হলদে কি গোলাপি রঙের চিঠি মাঝে মাঝে পাই, রং যেন কেবল চিঠির গায়েই লেগে থাকে না, মনের মধ্যেও তার ছোপ লাগতে চায়। মনে মনে হাসলুম। কার আবার কপাল পুড়ল? লিফাফা খুলে বের করলাম গোলাপি রঙের চিঠি। ২-৪ লাইন পড়তেই বুঝতে পারলাম, সব মনে পড়ে গেল। হাইকোর্টের বিখ্যাত ব্যারিস্টার পরেশ মজুমদারের ছেলে অসিতের বিয়ে। এ বিয়ের নিমন্ত্রণ পত্র পাওয়ার কোনো প্রত্যাশা ছিল না। কলেজে অসিতের সঙ্গে পড়েছিলাম বছর কয়েক। সেই সূত্রে তখনকার দিনে অল্প স্বল্প ঘনিষ্ঠতাও হয়েছিল। তারপর বহুকাল ছাড়াছাড়ি, অনেকদিন দেখা সাক্ষাৎ ছিল না। কিন্তু সেদিন বাড়িওয়ালার এক টাইটেল স্যুটের মোকদ্দমার সাক্ষ্য দিতে গিয়ে ফের দেখা হয়ে গেল। চিনবার কথা নয়, তবু অসিত চিনে ফেলল। আরে কল্যাণ যে, এসো এসো। কাঁধে হাত দিয়ে বার লাইব্রেরিতে তার সিটে আমাকে টেনে নিয়ে গেল অসিত। সামনের চেয়ারে বসতে দিয়ে বলল, তারপর খবর টবর কি? ঘর ভরা প্রবীণ নবীন ব্যারিস্টারের দল। ইউরোপীয় বেশবাস, কারো মুখে পাইপ, কারো সিগারেট। অসিত বছর ৩ আগে বিলাত ঘুরে এসেছে। দীর্ঘাঙ্গ সুপুরুষ সাহেবী পোশাকে চমৎকার মানিয়েছে তাকে। আধ ময়লা খদ্দরের পাঞ্জাবিতে যেন একটু মক্কেল মক্কেলই মনে হলো নিজেকে। অসিতের ঠিক বন্ধু শ্রেণীভুক্ত নিজেকে ভাবতে পারলাম না। কিন্তু কথাবার্তায় ব্যবহারে অসিত ঠিক আগের আমলটাই ফিরিয়ে আনতে চেষ্টা করলো। সিগারেট অফার করলো, চা আনালো। তারপর নিজের পাইপে তামাক ভরতে ভরতে বলল, আহ, ভালো হয়ে ছড়িয়ে টড়িয়ে বসো, অমন কুচকে রইলে কেন? কতকাল পরে দেখা হলো বলো দেখি, আছো কোথায়, করছো কি? বললুম, বিশেষ কিছুই না, তার আগে তোমার কথাই শুনি। অসিত হাসল। আমারই বা এমন কি বিশেষত্ব? একেবারে ব্রিফলেস নই। বাপের দোহাইতে ব্রিফ কিছু কিছু আসে, ব্যাস ওই পর্যন্তই। এবার তোমার খবর কি বলো? খবর আর কি, এ অফিস থেকে ও অফিসে কেরানিগিরি করে বেড়াচ্ছি। ২-১ বছর অন্তর অন্তর বদলাচ্ছি অফিস। অসিত বলল, এহ বাহ্য কাব্য সাহিত্যের খবর টবর বলো শুনি। চার্টটা এখনো রেখেছো তো? বললুম, হ্যাঁ, ভূতটা এখনো নামেনি ঘাট থেকে। অসিত হাসল। সবারই কাঁধ থেকেই যদি ও ভূত নামে, তাহলে দেশের ভবিষ্যৎ বলে কিছু থাকে নাকি? ভালো কথা মনে পড়ল, একটা কাজ করে দাও দেখি আমার। বলো।
অসিত বলল, বন্ধুদের তরফ থেকে বন্ধুর বিয়েতে একটা উপহার টুপহার গোছের কিছু লিখে দাও দেখি। পদ্য নয়, পদ্য বড় সেকেলে হয়ে গেছে। একেলে মানুষের ভাষা গদ্য, গদ্যেই লেখো। কিছু বেশ নতুন রকমের হওয়া চাই। বললুম, ওসব উপহার টুপহারের চলন তোমাদের মধ্যেও আছে নাকি? আমাদের মধ্যে মানে? অসিত হেসে উঠল। তুমি বুঝি আর আমাদের মধ্যে নও? নাকি বিলাত ঘুরে এসেছি বলে একেবারে কেষ্টবিষ্টু হয়ে গেছি ভেবেছ? নাকি বাবার একখানা বাড়ি আর দুখানা গাড়ি আছে বলে বুর্জোয়া নাম দিয়ে বদলে ফেলছো আমাদের? অসিত আবার একটু হাসল। ভুল করছো। আসল বুর্জোয়া ক্রোড়পতি ক্যাপিটালিস্টরা। আমরা কি? হাতির কাছে পিঁপড়ে। তোমরা আমরা বলো না, সবই আমরা, সব সমান। সবাই সেই ব্যাকুল চিত্ত মধ্যবিত্ত পিত্তপোড়া পেট, সেই। অসিত সশব্দে হাসল। এ ধরনের কবিতা আজকালও লেখো নাকি? সেই যে ফার্স্ট ইয়ারে থাকতে কলেজ ম্যাগাজিনে লিখেছিলে, মনে আছে? মনে ছিল না, তবে মনে পড়ল। লাইনটা অসিতের মনে আছে দেখে ভালোও লাগলো খুব। বেয়ারা ডেকে ক্লার্ককে খবর দিল অসিত। তারপর তার কাছ থেকে সাদা কাগজ একখানা চেয়ে নিয়ে আমার সামনে ঠেলে দিয়ে বলল, নাও লেখো। বললুম, এক্ষুনি? অসিত হেসে বলল, তবে কি 1 মাস বাদে? তোমাদের চালু কলম, ক মিনিট আর লাগবে লিখতে। পাড়ার ক্লাবের বন্ধুরা ধরে পড়েছে। ভাগ্যক্রমে তোমাকে যখন পেয়ে গেলাম, তুমিই লিখে দাও। না হলে ওরা নিজেরা যা বিদ্যা ফলাবে তার কান পেতে শোনা যাবে না। নাম ধাম পরে বলছি, আগে ভিতরকার কথাটুকু চট করে লিখে দাও দেখি। চট করে কোনো জিনিস লেখার অভ্যাস নেই, তবু যা হোক 2-4 ছত্র কোনো রকমে লিখে দিলাম। পাইপে আস্তে আস্তে টান দিতে দিতে অসিত বলল, বাহ, বেশ হয়েছে। এবার আন্দাজ করো দেখি এ ব্যাপারে আমার রোলটা কি? কথার ধরনে আন্দাজ করাটা শক্ত হলো না। বললুম, বিয়ে করছো বুঝি? অসিত বলল, আহ, কোথায় একটু কাব্য টাব্য করে বলবে, তা নয় একেবারে সরাসরি জেরা করছো। এসো কিন্তু, না এলে ভারী দুঃখিত হব। যথাসময়ে পত্র দ্বারা নিমন্ত্রণও করব, ত্রুটি মার্জনা করো। বড় লেফাফার মধ্যে দামি কাগজে সেই বড়লোক বন্ধুর বিয়ের ছাপানো চিঠি। জবানি অবশ্য বন্ধুর নয়, তার বাবার, কিন্তু এক কোণায় অসিত নিজেও 1 লাইন লিখে দিয়েছে, অবশ্য এসো। লৌকিকতার পরিবর্তে লেখকের নিজস্ব বইয়ের সেট প্রার্থনীয়। ভারী ভালো লাগলো। বড়লোক বলে অসিত পুরনো সহপাঠীকে ভোলেনি। চাল চলনে, কথাবার্তায় সেই আগের দিনের ঘনিষ্ঠতাটুকু এখনো বজায় রেখেছে। বিয়ে গেছে 3 দিন আগে। আজ ওদের সদানন্দ রোডের বাড়িতে প্রীতিভোজ। সময় বেঁধে দিয়েছে, সন্ধ্যা 6টা থেকে 8টা। এবার পোস্ট কার্ডখানার দিকে তাকালাম। সম্বোধনটুকু দেখেই বুঝতে পারলাম এই চিঠির মালিক আমি নই, আমার স্ত্রী। তবু চিঠিখানায় একবার চোখ বুলিয়ে নিলাম। লিখেছে মল্লিকা, আমার পিসতুতো ভাইয়ের শালী। বিয়ের পর আরও একটু সম্পর্ক বেড়েছে। ইন্দিরার খুড়তুতো ভাইয়ের সম্বন্ধী বিয়ে করেছে মল্লিকাকে। সেই সম্পর্কের জের টেনে মল্লিকা লিখেছে, ভাই ইন্দুদি, কতকাল আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না। মনেই হয় না এক শহরে আছি। সেদিন হাজরা রোডের মোড় থেকে দেখলাম আপনাদের। আপনারা ট্রামে যাচ্ছিলেন, খুব কথা বলছিলেন নিজেদের মধ্যে, তাই বাইরের দিকে তাকালেনই না। খুব ইচ্ছে করে নিজেই গিয়ে একবার দেখা সাক্ষাৎ করে আসি, কিন্তু কি করে যাব ভাই, সময় পেয়ে উঠি না।
ছেলে পুলে, সংসারের ঝামেলা, তাছাড়া উনিও এক মুহূর্ত সময় পান না। প্রেসের চাকরি, ছুটির দিনেও ওভারটাইমের জন্য বেরোতে হয়। নিজের শরীরও ভালো না, আবার সেই চোখের উপসর্গ বেড়েছে। ভালো কথা, মেডিকেল কলেজে আপনার একজন মামা আছেন না, চোখের ডাক্তার? তিনি কি এখনো ওই কলেজেই আছেন? কিভাবে তাকে ধরা যায়? দয়া করে যোগাযোগ করিয়ে দেবেন একবার। কল্যাণবাবু কেমন আছেন? তাকে আমার নমস্কার জানাবেন। আপনিও নেবেন। ইতি, মল্লিকা। আমাদের মনোহরপুকুর রোডের বাসার নম্বর মনে আছে তো? 14 নম্বর। আপনি বলেন কি না চেনা বাড়িতে চিঠি লেখা অসুবিধা, নম্বর ঠিক থাকে না। সাধারণ গতানুগতিক চিঠি। ইন্দিরাকে ডেকে হাতে দিলাম। তার সেখানা নিয়েও ইন্দিরা হাত বাড়ালো বিয়ের চিঠিখানার দিকে। বলল, ওখানা বুঝি দেখতে পারি না? বললুম, পারো, কিন্তু পেরেও লাভ নেই। নিমন্ত্রণটা সবান্ধবে, সস্ত্রীক নয়। ইন্দিরা বলল, আচ্ছা আচ্ছা, সবাই তো আর তোমার মতো ভোজনানন্দ স্বামী নয় যে নিমন্ত্রণের চিঠি দেখলেই জিভে জল আসবে। চিঠিটা আগাগোড়া একবার পড়ল ইন্দিরা, তারপর বলল, বাহ, কনের নামটি তো ভারী সুন্দর, শ্রীমতী রুচিরা। কিন্তু এও দেখছি কালীঘাট। ইচ্ছা করলে ফেরার পথে মল্লিকাদির সঙ্গে তো তুমি দেখা করেও আসতে পারো। সদানন্দ রোড থেকে মনোহর পুকুর তো আর বেশি দূর নয়। বললুম, বরং কাছেই। আজই যে যেতে হবে তার কি মানে আছে? তেমন কিছু জরুরি খবর টবর তো আর নেই। যাওয়া যাবে আর একদিন সুবিধা মতো। কিন্তু অসিতের বিয়েতে কি দেওয়া যায় বলো দেখি? ইন্দিরা বস্তুবাদিনী। বলল, বড়লোকের বিয়েতে মানানসই কিছু কি আর দিতে পারবে? ফুল আর কবিতার বই দাও, সেই ভালো। লেখক মানুষ, কোনো দোষ থাকবে না। তাছাড়া তোমার বন্ধুর নির্দেশ তো দেওয়াই আছে। অন্যান্য আত্মীয় স্বজনের বিয়েতে যেসব উপহারের জিনিস বাছাই করে ইন্দিরা, তার মধ্যে বই কি ফুলের নামগন্ধও থাকে না। একবার ভাবলুম ইন্দিরা নিজেই নিমন্ত্রিত হয়নি বলেই বোধহয় আজ সস্তায় সারতে চাইছে। মনটা খানিকক্ষণ খুঁতখুত করতে লাগলো। কিছুক্ষণ বাদে স্ত্রীর পরামর্শই অবশ্য নিখুঁত বলে মনে হলো। মাসের শেষ, বই আর ফুলই ভালো। সকাল সকাল অফিস থেকে বেরোলাম। খান তিনেক বই আছে নিজের, কিন্তু সেগুলি সংগ্রহ করা সহজসাধ্য নয়। কমপ্লিমেন্টারি কপি যতগুলো প্রাপ্য তার চাইতে 8-10 কপি বেশি চেয়ে নিয়ে বিলিয়েছি। আরও চাইতে সংকোচ হলো। খান 2 বই নগদ দামে কিনেই নিলাম অন্য দোকান থেকে। সেই সঙ্গে কিনলাম একখণ্ড রবীন্দ্র রচনাবলী আর ফুলের দোকান থেকে রজনীগন্ধার গুচ্ছ। তারপর উঠে বসলাম বাসে। যদিও বহুকাল যাতায়াত নেই, তবু বাড়ি চিনতে দেরি হলো না। দীপাবলি উৎসবের মতোই আলোয় জ্বলছে অসিতদের সদানন্দ রোডের তেতলা বাড়ি। বহু দূর থেকে দেখা যাচ্ছে মোটরের সার। সদানন্দ রোডের এ মাথা থেকে ও মাথা গাড়িতে প্রায় ভরে গেছে। একখানা মোটর থেকে জন কয়েক সুদর্শন যুবক আর 2টি চারু দর্শনা মেয়ে নেমে এলেন। বাড়ির ভিতর থেকে কয়েকজন বেরিয়ে উঠে বসলেন আর একখানায়। গাড়িতে উঠবার সময় একটি সপ্তদশীর গাঢ় রক্তবর্ণ 2টি দুল দুলে উঠল। সমস্ত আলো যেন কেন্দ্রীভূত হয়েছে সেই দুল দুটির মধ্যে। আরে, তুমি যে কখন এলে? যথাস্থানেই দাঁড়িয়েছ দেখছি। অসিত পিছন থেকে এসে কাঁধে চাপড় দিল। মুখে মুচকি হাসি। সরু পেরে কোচানো শান্তিপুরি ধুতি আর সিল্কের পাঞ্জাবিতে চমৎকার মানিয়েছে অসিতকে। বাড়ির ভিতর থেকে 50-55 বছরের আর একজন প্রৌঢ় ভদ্রলোক বেরিয়ে আসছিলেন। অসিত বলল, ইনি আমার বাবা। চিনতে পারছ? আরে, আমার বন্ধু কল্যাণ। কলেজে পড়তুম একসঙ্গে।
লেখে টেকে আজকাল। অনেকদিন আগে একবার এসেছিল, আপনার বোধহয় মনে নেই। অসিতের বাবা মৃদু হাসলেন। নিজের ইন্টিমেট ক্লাস ফ্রেন্ডদের নাম আর মুখই আজকাল একসঙ্গে মনে পড়ে না আর। হাঁ, তো তোমার সহপাঠী। অসিত হাসল। কিন্তু বহুকালের পুরনো ক্লায়েন্টদের নাম তো আপনার কোনোদিন ভুল হয় না বাবা। চেহারাও বেশ মনে থাকে। পরেশবাবু কোনো জবাব দিলেন না। মৃদু হেসে তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে গেলেন। আরও একখানা মোটর এসে দাঁড়ালো। পরেশবাবুর এ ব্যস্ততা দেখে বোঝা গেল আগন্তুক বিশিষ্ট সম্মানিত অতিথি। কিন্তু অবাক লাগল পরেশবাবুর বেশবাসের ধরন দেখে। পরনে খাটো ধুতি, গায়ে হাত কাটা ফতুয়া, পায়ে সাধারণ মাপের চটি। কিছুমাত্র বিদেশি আনা নেই। স্বাধীন হয়ে বেশবাসে আচারে আচরণে আমরা তাহলে সত্যি স্বদেশী হলাম এতদিনে। ভারী খুশি হলো মন। বিলাত ফেরতদের সঙ্গে তাহলে আমাদের ৭ সমুদ্র ১৩ নদীর ব্যবধান এতদিনে ঘুচল। অসিত সঙ্গে করে আমাকে তাদের বৈঠকখানা গোছের একটা ঘরে নিয়ে বসতে দিয়ে বলল, একটু অপেক্ষা করো ভাই, আসছি উপর থেকে। আরো বন্ধুরা আছেন ওখানে, একটু খোঁজ খবর নিয়ে আসি। ঘরখানা জনবিরল। ঘরের ভিতর দিয়ে লোকজন দলে দলে যাতায়াত করছে মাঝে মাঝে। হঠাৎ মনে পড়ল বইগুলিতে নাম লিখে আনা হয়নি, এই ফাঁকে লিখে ফেলা যাক। লিখতে শুরু করেছি, এক ভদ্রলোক এসে বললেন, এই যে আপনি বসে বসে কি করছেন এখানে? চলুন চলুন, ওদিককার প্যান্ডেলে চলুন, সবাই গেছেন ওখানে। চেয়ে দেখি অসিতদের সেই ক্লার্কটি, প্রায় পরেশবাবুরই মতো বয়স, কিন্তু বেশবাসটা মোটেই পরেশবাবুর মতো নয়। পরনে মিহি ধুতি পাঞ্জাবি, পায়ে পালিশ করা শু, সোনার বোতাম চিকচিক করছে বুকে। তিনি বললেন, চলুন। বিব্রত হয়েই বললুম, যাব, কিন্তু এগুলি? ওগুলি কি? ও, বই। ভদ্রলোক হাসলেন। আচ্ছা আচ্ছা, এগুলির না হয় একটা ব্যবস্থা করা যাবে। ইতিমধ্যে একদল বন্ধুর সঙ্গে অসিত নেমে এলো দোতলা থেকে। আমার দিকে তাকিয়ে বলল, আর একটু বসুন, এদের গাড়িতে তুলে দিয়ে এক্ষুনি আসছি। বেশি দেরি করল না অসিত। মিনিট কয়েক বাদে আরও ১৫-২০ জন বন্ধুকে নিয়ে ঘরে এসে ঢুকল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, এসো এবার। পিছনে পিছনে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। দোতলার বড় একখানা হল ঘরে ফুলশয্যার আসর বসেছে। ঘর তো নয়, গোটা একটা নার্সারি। দক্ষিণের দেওয়ালটি চালচিত্রের মতো সাজানো হয়েছে বিচিত্র ফুলে। তার নিচে চৌদোলায় শালঙ্কারা সুন্দরী বধূ স্মিত মুখে স্বামীর বন্ধুদের উপহার গ্রহণ করছেন। নমস্কার বিনিময় হচ্ছে সঙ্গে সঙ্গে। বাঁদিকে আরো কয়েকটি সুশ্রী তরুণী, বোধহয় অসিতের বোনেরা, ভাগ্নি, ভাইঝিরা। একটি মেয়ে বউয়ের হাত থেকে উপহারগুলি নিয়ে একপাশে জড়ো করে রাখছেন, আর একজন দাতা আর দানের নাম লিস্ট করছেন খাতায়। ডান দিকে কিউ করে অসিতের বন্ধু শ্রেণী। আমিও দাঁড়িয়ে গেলুম। স্ত্রীর সঙ্গে একে একে অসিত বন্ধুদের পরিচয় করিয়ে দিতে লাগল। সুশীতল সেন, ব্যারিস্টার। সমীরণ মুখোপাধ্যায়, অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট। সুদর্শন দাশগুপ্ত, জর্জ। আরও বহু অ্যাডভোকেট, ব্যারিস্টার, মুনশেফ, উকিল, প্রফেসরদের পরে আমারও পালা এলো। অসিত বলল,
কল্যাণ সেন, আমার লেখক বন্ধু। বইগুলি হাত থেকে নিতে নিতে অসিতের স্ত্রী আমার দিকে তাকালেন। তারপর মৃদু স্বরে বললেন, লেখক? অন্য কয়েকটি মেয়েও বিস্ময়ে কৌতূহলে চাইলেন এদিকে। অসিত মৃদু হেসে বলল, কেন, বিশ্বাস হচ্ছে না? রুচিরা লজ্জিত হাস্যে বললেন, বিশ্বাস না হবার কি আছে? অসিত হেসে আমার দিকে ফিরে তাকালো। যাক, এই যাত্রা উতরে গেলে। ঠোকে ঠোকে আজকালকার পাঠক পাঠিকারা অনেক শিয়ানা হয়ে গেছে। বইয়ের নায়কের রূপগুণের সঙ্গে তারা লেখকের মিলিয়ে দেখে না। অসিতের আর এক বন্ধু মন্তব্য করলেন, তাই বলে নিজেদের সঙ্গেও কি মেলাবার জো আছে? মেলাতে হয় রাঁধুনি, চাকর, কুলি, মজুরদের সঙ্গে। লেখকেরা আরও শেয়ানা হয়েছেন আজকাল। তিনি আরও কি বলতে যাচ্ছিলেন, বন্ধুদের আরেকটি ছোট দল এসে দরজায় দাঁড়ালো। পথ ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে এলাম। অসিত বাইরে এসে বলল, তারপর চয়েস কেমন হয়েছে? বললুম, চয়েস? তবে যে শুনলুম লাভ ম্যারেজ। অসিত হেসে বলল, না, কেবল লিখতেই শিখেছ, তাতে বুঝি আর চয়েসের বালাই নেই। ভোজের আয়োজন হয়েছে বাড়ির লাগা একটি খোলা জায়গায়। শামিয়ানা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে ওপরটা। ফ্যান আর ইলেকট্রিক বাল্বের নিচে অগুন্তি চেয়ার। জজ, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, অ্যাডভোকেট, মিস্টার মজুমদারের ধনী মারোয়ারি মক্কেলদের ভিড়ে প্যান্ডেল ভরে গিয়েছে। অভ্যাগতদের অভ্যর্থনার ভারও দেখলাম গ্রহণ করেছেন একজন মারোয়ারি। তিনি ভাঙা বাংলায় সবাইকে আপ্যায়ন জানাচ্ছেন। সিগারেটের কৌটো তুলে ধরছেন প্রত্যেকের কাছে। উর্দি পরা বেয়ারারা ট্রেতে করে ভোজ্য পানীয় বিতরণ করে যাচ্ছে। ভোজ্য স্পেশাল প্রিপারেশনের আইসক্রিম, পানীয়, এক কাপ কফি। দৈবাত আমার দুই পাশে বসেছিলেন জন্দই ম্যাজিস্ট্রেট আর জজ। অসিতের বাবা তার কোন একটি কুটুম্বের সঙ্গে তাদের যে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, তাতেই জানতে পারলুম তাদের পদ্মস্থতার কথা। কিন্তু ট্রেতে করে বেয়ারা যখন ভোজ্য পানীয় এগিয়ে নিয়ে এলো, তিনজনের দুজনই স্মিত মুখে ঘাড় নাড়লেন। অসিতের বাবা সামনেই দাঁড়িয়েছিলেন। তাকে লক্ষ্য করে বললেন, মাফ করতে হবে মিস্টার মজুমদার, বড্ড পেটের গোলমালে ভুগছি। তৃতীয় জন অনেক অনুরোধে এক কাপ কফি তুলে নিলেন। বেয়ারা বুঝি ভেবেছিল, এদের সঙ্গে যখন বসেছি আমারও পেটের গোলমাল হওয়া স্বাভাবিক, তাই আমাকে ছাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। অসিতের বাবা দেখতে পেলেন, বেয়ারাকে ডেকে ধমক দিলেন, আহ, একে দিচ্ছ না কেন? একে দাও, একে দাও। ধমক খেয়ে বেয়ারা ফিরে এসে ট্রে নিয়ে দাঁড়ালো। অসিতের বাবা বললেন, নিন নিন, সংকোচ কিসের অত? নিলাম, কিন্তু কেমন যেন একটু খিঁচ লাগলো। একটু যেন বিরক্তির আভাস আছে মিস্টার মজুমদারের গলায়। শেষ করলুম আইসক্রিম, শেষ করলুম কফি। জজ, ম্যাজিস্ট্রেটরা উঠে গেলেন। পাশে এসে বসলেন আরও একজন আইনজীবী। তার নেতৃত্ব কেবল বারেই নয়, রাজনীতিতেও। সভার সমিতিতে বিশেষ যায় না বলে এতদিন সামনাসামনি দেখিনি, কিন্তু কাগজে বহুবার ছবি দেখেছি। মিস্টার মজুমদার শশব ব্যস্তে এগিয়ে এসে বললেন, এলেন? শ্রীধর বাবু হাসলেন। আসবো না ভেবে নেমন্তন্ন করেছিলে বুঝি? মিস্টার মজুমদার হঠাৎ ভেবে পেলেন না কি জবাব দেবেন। এই সময়ে আরেকটি বেয়ারা ট্রে করে এগিয়ে নিয়ে এলো ভোজ্য পানীয়। শ্রীধর বাবু হেসে ঘাড় নাড়লেন। মিস্টার মজুমদার বললেন, দয়া করে একটা কিছু মুখে আপনাকে দিতেই হবে।
শ্রীধরবাবু হাসলেন। পাগল না খ্যাপা, আমি কোথাও কিছু মুখে দিই যে এখন দেব? দিতে হয় একটা সিগারেট দাও। বেয়ারা দাঁড়িয়েছিল। এবারও আমার দিকে চোখ পড়ল মিস্টার মজুমদারের। তারপর বেয়ারার দিকে তাকিয়ে বললেন, আহ, তাই বলে ওকে দিচ্ছ না কেন? ওকে দাও। আমি এবার সজোরে ঘাড় নাড়লুম। আমি একবার নিয়েছি। মিস্টার মজুমদার বললেন, ও, তা নিয়েছেন। একবার নিলে যে আর একবার নেওয়া যাবে না তার কি মানে আছে? আপনাদের বয়সে। মিস্টার মজুমদার একটু হাসলেন। এবার আমি উঠে দাঁড়ালুম। এই সময়ে অসিত এসে উপস্থিত হলো প্যান্ডেলে। হেঁট হয়ে পায়ের ধুলো নিতে গেল শ্রীধরবাবু। তিনি তার হাত ধরে বাধা দিলেন, হেসে পিঠ চাপড়ে দিলেন একটু। বললুম, অসিত, আমি চলি। অসিত বলল, ও, আমি ভাই আবার আটকে পড়েছিলাম। বোঝই তো, আজ আর কেউ ছাড়তে চাইছে না। কিন্তু চলবে মানে? কিছু খেলে টেলে না? বললুম, না, অনেক খেয়েছি। এবার। প্যান্ডেলের দৌড় অব্দি অসিত আমার পিছনে পিছনে এলো। এদিক ওদিক তাকিয়ে একবার দেখল, কাছাকাছি কেউ কোথাও নেই। অসিত আমার কাঁধে হাত দিয়ে সহানুভূতির স্বরে বলল, অনেক যে কি খেয়েছ তা তো জানি। পেটই ভরল না তোমার। কি যে সব সাহেবিপনা এদের! দিব্যি লুচি মন্ডার ব্যবস্থা করবে, তা না পার্টি। এসব কি আমাদের পোষায়? এসবে কি আমাদের পেট ভরে? ভারী দুঃখ হচ্ছে তোমার জন্যে। মনে পড়ল কলেজে থাকতে আমাদের আর একজন বন্ধুর বোনের বিয়েতে নিমন্ত্রণ করা হয়েছিল অসিতকে। ছাদে কুশাসন পেতে আমরা সব ভুরি ভোজনে বসে গিয়েছিলাম। অসিত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু নিজে একটি সন্দেশের বেশি কিছুই নেয়নি। বন্ধু প্রফুল্লকে বলেছিল, না ভাই, অভ্যাস নেই। সেই ভোজ সবার দৃশ্য হয়তো অসিতেরও মনে পড়ে থাকবে। আমার জন্য তার দুঃখটা অকৃত্রিম বলেই মনে হলো। তবু ঠিক তৃপ্তি পেলাম না। পেটের মধ্যে অনেকক্ষণ ধরে চিনচিন করছিল তা ঠিক, কিন্তু অসিতের কথার পর যেন আর এক ধরনের অস্বস্তি বোধ হতে লাগলো। কফিটা বোধহয় বেশি চড়া হয়ে থাকবে। বললুম, আচ্ছা, এবার চলি অসিত। আহ, অত ব্যস্ত হচ্ছ কেন? দাঁড়াও, দেখি যানবাহনের কোনো। অসিতের সেই ক্লার্কটি এসে উপস্থিত হলো। অসিতবাবু, আবার কি? বালিগঞ্জ স্টেশন রোডের দাস সাহেবের বাড়ির মেয়েরা পেট্রোল নেই বলে নিজেদের গাড়িতে আসতে পারেননি। তারা ট্রামে যেতে চাইছেন। কারা? শর্মিষ্ঠা আর দেবযানী? আগে হ্যাঁ। পাগল নাকি? বলুন, আমি নিজে তাদের লিফট দিয়ে আসছি। অসিত আমার দিকে ফিরে তাকিয়ে একটু হাসল। দুই সতীন নয়, দুই বোন। তবে প্রায় সতীন হব হব করছিল। আর এক জায়গায় বিয়ে করে বেঁচেছি, বাঁচিয়েওছি। তবু লিফট না দেওয়াটা ভারী অশিষ্টতা হবে, কি বলো? কিন্তু তুমি কি করবে? অবাক হয়ে বললুম, আমি তো বাসেই যাব। অসিত বলল, হ্যাঁ, বাসে যাবে না আরো কিছু? বাস ট্রামে আজকাল মানুষ উঠতে পারে। তুমি এক কাজ করো। হঠাৎ পকেট থেকে 1 টাকার একটা নোট বের করলো অসিত, কিন্তু পরক্ষণেই সেটা রেখে দিয়ে বলল, হুম, 1 টাকায় হবে না বোধ হয়। রিক্সাওয়ালা বেটারা আজকাল ট্যাক্সির মতোই ভাড়া নেয়। 2 টাকায় রাখো, মোড় থেকে একটা রিক্সা নিয়ে চলে যেও। জ্যোৎস্না রাত আছে, টুংটুং করে ছুটবে। ট্যাক্সির চেয়ে অনেক বেশি রোমান্টিক লাগবে দেখো। মুহূর্তকাল নির্বাক হয়ে রইলাম। তারপরে বললাম, ওসবের কিছু দরকার নেই অসিত। আমি বাসে করেই বেশ যেতে পারবো। অসিত বিরক্ত হয়ে বলল, হ্যাঁ, ঝুলে ঝুলে যেতে যেতে একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে বসো আর কি। নাও রাখো।
বলে 2 টাকার নোটখানা আমার ডান দিকের ঝুল পকেটের ভিতরে টুপ করে ফেলে দিয়ে বলল, বি ওয়ার্ল্ডলি মাই ফ্রেন্ড, বি প্র্যাকটিক্যাল। অসিত আর দাঁড়ালো না। একটু দূরে 2টি মেয়ে এসে দাঁড়িয়েছিল। বোধহয় শর্মিষ্ঠা আর দেবযানী হবেন। অসিত হাসি মুখে তাদের দিকে এগিয়ে গেল। আমি এগোলাম গেটের দিকে। একবার ভাবলাম টাকা দুটো কোনো ভিখিরির হাতে দিয়ে দিই, কিন্তু আশ্চর্য, এত বড় বিয়ে বাড়ির ধারে কাছে একটি ভিখিরিকেও চোখে পড়ল না। কি হলো পাড়াটার? বিলাত ফেরতের বাড়ি বলে কলকাতার এ অংশটা কি রাতারাতি লন্ডন হয়ে গেল? ফুটপাত ধরে একটু একটু করে এগোতে লাগলাম। মনটা ভারী খারাপ হয়ে গেল। অসিতের বিয়ের চিঠিতে কি রঙিনই না হয়েছিল সকালটা, কিন্তু সন্ধ্যা পর্যন্ত তার কিছুমাত্র যেন অবশিষ্ট রইল না। হলদে রঙের চিঠি, সে চিঠি তো এখনো পকেটেই রয়েছে, কিন্তু তার রংটুকু গেল কোথায়? হঠাৎ আর একখানা চিঠির কথা মনে পড়ল। মল্লিকার লেখা সেই সাধারণ পোস্ট কার্ডখানার কথা। নিতান্ত সাদাসিধে 8 প্রহরের চিঠি। আমাকে নয়, আমার স্ত্রীকে লেখা। নিমন্ত্রণ আমন্ত্রণের কথা নেই, বরং অসুখ বিসুখের কথাই আছে। চিঠিটা আমার পকেটে নেই, কিন্তু তার প্রতিটি লাইন যেন আমার চোখের সামনে ভাসতে লাগলো। 2-1টি লাইন গুঞ্জরণ করতে লাগলো কানে। মনেই হয় না এক শহরে আছি। ট্রামে যাচ্ছিলেন, খুব কথা বলছিলেন নিজেরা, বাইরের দিকে তাকালেনই না। ইচ্ছা হয় নিজেই গিয়ে একবার দেখা করে আসি। এসব কথা আমাকে লেখেনি মল্লিকা, লিখেছে আমার স্ত্রী ইন্দিরাকে। কি করে সরাসরি লিখবে আমাকে? মল্লিকা নিজেও তো মেয়ে, সে কি আর জানে না এসব বিষয়ে মেয়েদের চোখ কত তীক্ষ্ণ, কত তীব্র তাদের ঘ্রাণ শক্তি? কিন্তু এখনো অত সতর্কভাবে, অত হিসাব করে চলে কেন মল্লিকা? তখনকার কথা কি তার এখনো মনে আছে? আশ্চর্য, আমি কিন্তু একদম ভুলে গিয়েছিলাম। এও সেই কলেজে আমলের কাহিনী। পিস্তত ভাইয়ের শ্বশুরবাড়িতে থেকে আমি বিয়ে পড়াতুম বৌদির ছোট ছোট 3টি ভাই বোনকে। মল্লিকাও বৌদির বোন, তবে তখন আর সে ছোট নয়, বেশ বড়। আমার কাছে বসে তার আর পড়া চলে না, কিন্তু তাই বলে ঠাট্টা তামাশার সম্পর্কে দূর থেকে হোলির দিনে আবির ছিটাতে তো আর বাধে না। অবশ্য খুব বেশি দূর থেকে নয়, অনেকখানি কাছে এসেই এক মুঠো আবির আমার চোখে মুখে সেদিন মাখিয়ে দিয়েছিল মল্লিকা। আত্মরক্ষার জন্য আমি তার আবির শুদ্ধ হাতখানা চেপে ধরেছিলাম, বলেছিলাম, আর একটু হলেই চশমা ভাঙত। মল্লিকা বলেছিল, বেশ হতো, চশমাটার জন্যই তো রংটা চোখে লাগলো না। চোখ নষ্ট করবার মতলব ছিল বুঝি? ছিলই তো, হাত ছাড়ুন এবার। মনের অভিসন্ধি জেনেও ছেড়ে দেব? যদি আর না ছাড়ি। এবার আবির ছাড়াও লাল টুকটুকে হয়ে উঠেছিল মল্লিকার মুখ। মৃদু স্বরে বলেছিল, ছাড়ুন, কেউ দেখে ফেলবে। তারপর অনেক দিন দেখেছি ভাড়ার ঘর থেকে রান্নাঘরে যাতায়াতের পথে মল্লিকা জানালার শিক ধরে দাঁড়িয়েছে, আঙুলে হলুদের ছোপ। ছাত্রীরা কাছে না থাকলে এদিক ওদিক তাকিয়ে আমিও যে জানালার ধারে 2-1 দিন এগিয়ে না গেছি তা নয়, শিকও ধরেছি কিন্তু ভাঙিনি। তারপর তাওই মশাই মরে যাওয়ার পর আমি অন্য জায়গায় টিউশনি নিলাম। মল্লিকাদের জানালাও সেই সঙ্গে বন্ধ হয়ে গেল। জীবনে এমন কত জানালা খোলে, কত জানালা নিঃশব্দে বন্ধ হয়, কে তার হিসাব রাখে? কে তার হিসাব রাখতে পারে? মল্লিকার হিসাবও হারিয়ে ফেলেছিলাম। বছর 4-5 বাদে বিয়ের পর আবার ওদের সঙ্গে যোগাযোগ হলো। সম্পর্কটা আবিষ্কার করলো আমার স্ত্রী। পুরনো সম্পর্ক নয়, নতুন সম্পর্ক। ইন্দিরার এক খুড়তুতো ভাইয়ের অন্নপ্রাশনে সস্ত্রীক আমিও গেছি, জ্যোতিষও গেছে। সেখানেই আলাপ পরিচয় হলো।
জ্যোতিষ ইন্দিরার জ্যাঠতুতো ভাইয়ের সম্বন্ধী। তারপর দু একবার আমরাও গেছি, মল্লিকারাও এসেছে, কিন্তু সেই আবিরের প্রসঙ্গ আর কোনো দিন ওঠেনি। চশমার পাওয়ার বারবার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতাও বেড়েছে, কাপড় চোপড়ের দাম বেড়েছে তার চেয়েও বেশি। আজকাল হোলির দিনে আবির আর খেলি না, ঘরের মধ্যেই দৌড় জানালা বন্ধ করে বসে থাকি। স্মৃতির সেই রুদ্ধদ্বার হঠাৎ আজ এমন করে খুলে গেল কেন ভেবে পেলাম না, কিন্তু একটু একটু করে এগুতে লাগলাম মনোহর পুকুরের দিকে। দেখে আসি কে কেমন আছে। চোখের অসুখে শেষ পর্যন্ত মল্লিকাকেও ধরেছে তাহলে। তখনকার দিনে ভারী নোভেল নাটক পড়ত মল্লিকা, আর অবসর পেলে এই সেলাইয়ের কাজ নিয়ে বসে পড়ত। সে অভ্যাস বোধ হয় মল্লিকা এখনো ছাড়তে পারেনি, আর তার ফল ফলতে শুরু করেছে। পুরনো একতলা বাড়ি, সদর দরজা খোলাই ছিল। সবে তো সন্ধ্যা হয়েছে, 7টা বেজে মিনিট কয়েক। তবু দোরের কাছে দাঁড়িয়ে বার দুই কড়া নাড়লুম। আরো 2 ঘর ভাড়াটে আছে বাড়িতে। হঠাৎ ঢুকে পড়া ঠিক নয়। একটু বাদেই ছোট ছোট 2টি ছেলে মেয়ে এলো এগিয়ে। আমাকে দেখে উল্লসিত হয়ে ভিতরের দিকে মুখ বাড়িয়ে বলল, মা দেখো এসে কে এসেছে। মল্লিকার ছেলে মেয়েদের চেনা শক্ত হলো না। মায়ের মুখেরই আদল পেয়েছে ওরা। ঠিক সেই রকম ছোট্ট কপাল, জোড়া ভ্রু, টানা টানা নাক, চোখ। তাছাড়া আগেও তো 2-4 বার ওদের দেখেছি মল্লিকার সঙ্গে, কিন্তু ওদের এই উল্লাসে কেমন যেন একটু লজ্জা বোধ করলাম। কে এসেছে খবরটা ওরা মাকে ডেকে দিতে গেল কেন? বাবাকেও তো ডেকেও দিতে পারত। বাহ, দাঁড়িয়ে রইলেন কেন কাকাবাবু? আসুন, ভিতরে আসুন। ছেলেটি বড়, বছর 7-8 হবে তার বয়স। এসে হাত ধরল। তার দেখা দেখি মেয়েটি এসে ধরল আর একটা হাত। বছর 5 হবে বয়স, ফুটফুটে ফর্সা, রং অবিকল মল্লিকার মতো। সদর দরজা থেকে খানিকটা প্যাসেজের মতো গেছে ভিতরের দিকে। দুপাশে চুন বালি ঝরা দেয়াল, মাঝখানে ছোট মতো একটু উঠান। উঠানের উত্তরে মল্লিকাদের ঘর। দাওয়ায় রান্না বান্নার ব্যবস্থা, শিলনোড়ায় বাটনা বাটছিল মল্লিকা। আমি ঢুকতেই তাড়াতাড়ি আঁচলটা মাথায় তুলে দিতে দিতে বলল, হাসুন, কি ভাগ্যি, আজই যে আসবেন ভাবতেই পারিনি। চিঠি পেয়েছিলেন বুঝি? বললুম, পেয়েছিলাম মানে? আমি তো আর পাইনি। মল্লিকার আঙুলগুলির দিকে চোখ গেল আমার। হাতে সেই লঙ্কা হলুদের ছোপ। নখের দিকটা একটু ক্ষয়ে গেছে, একটু শীর্ণও হয়েছে যেন আঙুলগুলি। তা সত্ত্বেও ভারী সুন্দর লাগলো। ঘটির জলে হাত ধুতে ধুতে মল্লিকা বলল, তারপর একা যে, ইন্দুদি আসেননি? বললুম, না। কেন, একা বুঝি আর আসা যায় না? মল্লিকা বলল, যাবে না কেন, কিন্তু আসা হয় কই, এ পথ তো আজকাল ভুলেই গেছেন। বললুম, তোমরাই বুঝি খুব মনে রেখেছ? ভালো কথা। জ্যোতিষবাবু কোথায়? তাকেও তো দেখছি নে। মল্লিকা বলল, কি করে দেখবেন, এখনো তো সে প্রেসে। রাত 10টা পর্যন্ত ডিউটি আজকাল। বলি কয়ে একটু আগেই বেরোন, না হলে তো আর ট্রাম বাস পান না। মনে পড়ল 2-3 ধরনের চাকরি বদলাবার পর কিছুকাল ধরে কম্পোজিটারি করছে জ্যোতিষ। ইতিমধ্যে গুটি কয়েক খবরের কাগজ অফিস বদলেছে। আসুন, ঘরে আসুন। বন্ধু নেই বলে কি ঘরের ভিতরেও ঢুকতে নেই নাকি? 2খানা তক্ত পোষে ঘরের 12 আনি জুড়ে গেছে। বিছানা বালিশ জড়ো হয়ে রয়েছে চৌকির ওপর। একপাশে ওয়েল ক্লথে 2-3 বছরের আরেকটি মেয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে, কোলের কাছে পুতুল। উঁচু করে তক্তপোষ পাতা, তার নিচে আর এক সংসার, বাক্স, তোরঙ্গ, হাঁড়িকুড়ি।
তক্তপোষের তলা থেকেই ছোট একখানা দড়ির খাটিয়া বের করল মল্লিকা। তাকের ওপর থেকে একখানা আসন নামিয়ে এনে পেতে দিল খাটিয়ায়। বলল, বসুন। বললাম, নিজের হাতে বোনা বুঝি? মল্লিকা একটু হাসল। সব দিকেই লক্ষ্য আছে দেখি। তারপর, কেমন আছেন বলুন। এদিকে কোথায় এসেছিলেন? বললুম, কেন, এখানে বুঝি আর আসতে পারি না? মল্লিকা বলল, কই আর পারেন, পারলে তো দেখতামই। নিশ্চয়ই কোনো কাজকর্ম উপলক্ষে এদিকে এসেছিলেন, সুবিধা মতো একটু ভদ্রতা রক্ষা করে গেলেন। বললুম, ঠিক কাজকর্ম নয়, এসেছিলাম এক বড়লোক বন্ধুর বিয়ের প্রীতিভোজে। খেয়ে দেয়ে এত আইঢাই করছে পেট যে এক গ্লাস ঠান্ডা জল খেতে এলাম তোমাদের এখানে। তা তো বটেই, জল ছাড়া আমরা আর কি বা খাওয়াতে পারি। কি কি খেলেন বিয়ে বাড়িতে? যা যা খেয়েছিলাম বললাম। মল্লিকা বলল, দেখুন তো কাণ্ড, অফিস থেকে বেরিয়ে সরাসরি তো এসেছেন এদিকে, খুব খিদে লেগেছে নিশ্চয়ই। বললুম, আরে না না। বললুম বলেই নাকি? মল্লিকা বলল, থাক থাক, আর লজ্জার দরকার নেই। আপনি যে খুব লাজুক ভদ্রলোক তা দুনিয়ায় আর জানতে বাকি নেই কারো। কোনো ইঙ্গিত আছে নাকি কথাটুকুর মধ্যে? ছেলেকে ডেকে দাওয়ায় নিয়ে গিয়ে আঁচল থেকে পয়সা খুলে দিল মল্লিকা। কি যেন আনতে পাঠালো মোড়ের দোকান থেকে। বললুম, হচ্ছে কি? কিছুই হচ্ছে না, আপনি চুপ করুন দেখি, বরং একটু এদিকে এসে বসুন এগিয়ে। তাকের ওপর থেকে কাঁচের ময়দার বয়ম আর ঘিয়ের টিন নামিয়ে আনলো মল্লিকা। কাঁধ উঁচু একটি কাঁসার থালায় ময়দা মাখতে বসল। ময়দা ডলার সঙ্গে সঙ্গে মল্লিকার চুড়ি আর শাঁখার ঠুনঠুন শব্দ হতে লাগলো। বললুম, তারপর আছো কেমন? মল্লিকা বলল, বেশ আছি। চোখের নাকি অসুখ? মল্লিকা এড়িয়ে গিয়ে বলল, চোখের অসুখ আবার একটা অসুখ নাকি? ও তো আপনারও আছে। বললুম, আমার আছে বলেই বুঝি তোমারও থাকতে হবে? মল্লিকা এ প্রশ্নের কোনো জবাব না দিয়ে বলল, ইন্দুদি কেমন আছেন আজকাল? সংক্ষেপেই বললুম, ভালোই। তারপর ঘাড় ফিরিয়ে তাকালাম দেয়ালের দিকে। বুঝতে পারলাম পুরনো প্রসঙ্গ একটুও আর তুলতে দিতে চায় না মল্লিকা। যেতে চায় না কোনো রকম ঠাট্টা তামাশার মধ্যে। দেয়াল ভরা নতুন পুরনো নানা রকমের ক্যালেন্ডার, রামকৃষ্ণ, বিবেকানন্দ, গান্ধী, সুভাষচন্দ্রের ফটো। ফাঁকে ফাঁকে মল্লিকার হাতে বোনা কার্পেট, কাঁচে বাঁধানো সূচি শিল্প। একটি শিল্পকাজ বিশেষ করে চোখে পড়ল। এপাশে ওপাশে নাম না জানা গুটি কয়েক ফুল, মাঝখানে অলঙ্কৃত অক্ষরে দুটি পংক্তি, সতীত্ব সোনার নিধি, বিধি দত্ত ধন, কাঙালিনী পেলে রানী এহেন রতন। মনে মনে হাসলুম। এ কথা কি কোনো বাঙালি হিন্দুর মেয়েকে কখনো ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখতে হয়, নাকি মনের দেয়াল থেকে বারবার মুছে যেতে চায় বলেই তাকে ঘরের দেওয়ালে এমন অক্ষয় করে রাখবার চেষ্টা? থালায় করে অনেকগুলি লুচি তরকারি মল্লিকার সামনে এনে রাখল। বললুম, এত কি হবে? মল্লিকা বলল, এত কই, খান কয়েক মাত্র তো লুচি, রাত্রে বাসায় ফিরে ভালো ভালো জিনিস খেতে পারবেন না, এই তো ভাবনা। বলবেন বন্ধুর বাড়ি থেকে পেট ভরে পোলাও মাংস খেয়ে এসেছেন, সেই জন্যেই খেতে পারছেন না। মল্লিকার ছেলে মেয়ে দুটি, ননি আর ময়না, কাছে এসে দাঁড়িয়েছিল। তাদের হাতে তুলে দিলাম খান কয়েক লুচি। চায়ের প্লেটে করে দুটি মিষ্টি দিয়েছিল মল্লিকা, সে দুটিও ছেলে মেয়েদের হাতে তুলে দিলুম। মল্লিকা বলল, বাহ, সবই বিলিয়ে দিলেন যে। বললুম, সব বিলিয়ে দিতে আর পারলাম কই, ওরা খেলেই আমার হবে। খুব খুশি খুশি ভারী উৎফুল্ল দেখালো ননি আর ময়নার মুখ।
পান্তুয়ার রস আঙুলের ফাঁক দিয়ে বেয়ে পড়তে লাগলো ময়নার। জলখাবারের পর চা করে আনলো মল্লিকা, নিজেও এক কাপ নিল। বললুম, অনেকদিন পর চা খাচ্ছি মুখোমুখি বসে। মল্লিকা বলল, আহা, বাড়িতে বুঝি একজন আরেকজনের দিকে পিছন ফিরে মুখ ঘুরিয়ে বসে চা খান? চায়ের পর আবার রান্নার আয়োজনে ব্যস্ত হয়ে পড়ল মল্লিকা। ভাতের হাঁড়ি নামিয়ে তুলে দিল ডালের কড়া। বললুম, এবার উঠি। মল্লিকা বলল, আসবেন মাঝে মাঝে। পথ যেন একেবারে ভুলেই গেছেন। বউবাজার আর কালীঘাট যেন কেবল গড়ের মাঠের এপার ওপার নয়, ৭ সমুদ্র ১৩ নদীর পার। ভারী ভালো লাগলো কথাটুকু। এতক্ষণ পরে তাহলে সত্যি অভিমানের সিন্ধু উথলে উঠেছে মল্লিকার। জবাব না দিয়ে এগোতে লাগলাম সরু প্যাসেজটুকুর ভিতর দিয়ে। দোর পর্যন্ত মল্লিকা এগিয়ে দিল, ফিরে গেল না, দাঁড়িয়েই রইল একখানা কবাটের আড়ালে মুখ বাড়িয়ে। কিন্তু ২-১ পা এগুতেই দেখি ননি আর ময়না দুদিক থেকে ফের এসে আমার দুখানা হাত চেপে ধরেছে। কাকাবাবু? বাহ, দিব্যি পালিয়ে যাচ্ছেন, পয়সা দিলেন না? ও, পয়সা? ভারী লজ্জিত বোধ করলুম। তাই তো, কেবল বড়লোক বন্ধুর ওখানেই লৌকিকতা করেছি, মল্লিকার ছেলে মেয়েদের জন্য কিছু কিনে নেওয়াই হয়নি। একেবারে শুধু হাতে গিয়ে উঠেছি ওদের ওখানে। বললুম, পয়সাই নেবে না আমটাম কিছু কিনে দেব? ননি নিজেই বলল, না না, পয়সাই চাই। আপনি ভারী ফাঁকি দিচ্ছিলেন। বলে ননি নিজেই আমার পকেটে হাত ঢুকিয়ে দিল। এক পকেটে খুচরো আনা ২-১ পয়সা ছিল। ময়না তা তুলে নিল। ননির হাতে উঠল সেই ২ টাকার নোটখানা। এক মুহূর্ত একটু স্তম্ভিত হয়ে রইল ননি, তারপর হঠাৎ বাড়ির দিকে ছুট দিল। আমিও মুহূর্তকাল অবাক হয়ে রইলুম। তারপর ননিকে ডেকে বললুম, ছুটছ কেন? পড়ে টরে যাবে, আস্তে আস্তে যাও। ননি মুখ ফিরিয়ে বলল, কেড়ে নেবেন না তো? না না, কেড়ে নেব না, ভয় নেই। কেমন যেন লাগতে লাগলো। সঙ্গে সঙ্গেই হাঁটতে শুরু করতে পারলুম না। দেশলাই জেলে সিগারেট ধরালাম। পর মুহূর্তেই ফের ছুটে এলো ননি। কাকাবাবু, টাকা তো আপনি আমাকেই দিয়েছেন? হ্যাঁ, তোমাকেই তো দিলাম। তাহলে মা কেড়ে নিল কেন? আসুন, ধমকে দিয়ে যান মাকে। হাত ধরে টানতে টানতে ফের দোরের কাছে আমাকে নিয়ে গেল ননি। মল্লিকা তখনও দাঁড়িয়ে রয়েছে সেখানে, ২ টাকার নোটখানা তার মুঠির মধ্যে। হাসতে গেলুম, কিন্তু হাসি যেন ঠিক এলো না। বললুম, ব্যাপার কি? মল্লিকা বলল, আচ্ছা কাণ্ড আপনার, ওদের হাতে অত টাকা দিতে গেলেন কেন? বললুম, তাতে কি হয়েছে? মল্লিকা বলল, না 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 না, এসব ভালো নয়। এসব কি? এসব দেবেন কেন? ননি এবার বলল, আচ্ছা কাকাবাবু, এ টাকা আমাকে দেননি আপনি? আমি ঘাড় নাড়লুম। তবে মা কেন কেড়ে নিচ্ছে? মল্লিকা একটু হাসল। কথা শুনুন ছেলের, কেড়ে নিয়ে যেন পাড়ার ৫ জনকে বিলিয়ে দেবে মা। এ যেন তোমাদেরই পেটে যাবে না। রাত পোহালে এক মুড়ি মুরগিতেই কতগুলি পয়সার দরকার, সে হিসাব আছে? বলতে বলতে আঁচলে ২ টাকার নোটখানা বেঁধে রাখলো মল্লিকা। মনে হলো ননির চোখ দুটি ছলছল করছে। কিন্তু ছেলের দিকে মোটেই তাকালো না মল্লিকা। আমার দিকে তাকিয়ে বলল, লিখে টিকে খুব বুঝি হচ্ছে আজকাল? কিসের এক আনন্দে চকচক করছে মল্লিকার চোখ। ঠোঁটের কোণে সেই আগেকার দিনের হাসি। বলতে গেলুম, না না। মল্লিকা বাধা দিয়ে বলল, আহা, বললে বুঝি সব আমি কেড়ে রাখবো না? ভয় নেই, তা আমি রাখতে পারবো না, তা আপনি দিতেও পারবেন না। কিন্তু ২-১ নাইট সিনেমা দেখাতে তো পারেন।
মনে আছে সেই কতকাল আগে একবার একসঙ্গে আসবেন একদিন? ওর তো আর সময় হয় না। নিঃশব্দে ঘাড় নেড়ে জানালুম, আসব। তারপর প্রায় ননির মতো ছুটতে ছুটতে বেরিয়ে এলাম গলি থেকে।